হাই স্টুডেন্ট, প্রত্যেককে আরেকটি নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। এর আগে আমরা আলোচনা করেছি তোমাদের তিনটা কমিশন, একটা জাতীয় শিক্ষানীতি এবং তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছি তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায় অর্থাৎ ওবিসি, এদের শিক্ষার কি প্রভিশন রয়েছে, শিক্ষার সমস্যা কি, এদের জন্য কোন ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলগুলো রয়েছে, এদের জন্য বা এদের সঙ্গে জড়িত কোনো আইন রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এবং আমরা প্রত্যেকটি কমিশনে এক এক করে আলোচনা করেছিলাম, ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকে আমরা তিনটা কমিশন এবং একটা জাতীয় শিক্ষানীতি একত্রে আলোচনা করব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট হবে এই জন্য, কারণ এখানে ইনফরমেশন খুব বেশি দেওয়া রয়েছে। মানে একটা ওয়ার্ডই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারের বা সেই কমিশনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেহেতু ক্লাসটা মনোযোগ দিয়ে আজকে দেখবে। তাহলে চলো আমরা দেখি। তাহলে এখানে কমিশনগুলোর মধ্যে প্রথম যে কমিশনটি রয়েছে সেই কমিশনটি হচ্ছে আমাদের রাধাকৃষ্ণন কমিশন, যেটা ছিল নাকি 1948 সালে, ঠিক আছে। তারপরে আমরা দেখেছি দ্বিতীয়ত মুদালিয়ার কমিশন 1952 সালে, তারপরে কোঠারি কমিশন 1964 সালে, জাতীয় শিক্ষানীতি 1986 সালে। এই তিনটা কমিশন এবং একটা জাতীয় শিক্ষানীতি আমরা এক এক করে আলোচনা করেছি। আজকে আমরা একত্রে বিষয়গুলোকে দেখব। যেমন দেখে নাও এখানে কি, এখানে আমরা একসঙ্গে পুরো বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা এইটার বোর্ডের একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে এই বিষয়টা রাখা সহজ হবে। আমি বাইরে আসলাম, তাড়াতাড়ি তোমরা স্ক্রিনশট করে নাও। হয়েছে? আচ্ছা, আসছে। এবার আমরা এক এক করে আলোচনা করা শুরু করব। দেখো, প্রথমে আমি রেখেছি সাল অনুযায়ী 1948 বা 1949 যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমাদের যে কমিশনটা গ্রহণ করা হয়েছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 এবং 1949। তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-1953, তারপরে কোঠারি কমিশন 1964-66 এবং জাতীয় শিক্ষানীতি 1986। এবার এক এক করে আলোচনা করব। যেমন এই যে কমিশনগুলোর এটা দুটো নামে আমার পরিচিত। একটা তো আমরা দেখেছি যে যেই কমিশন যেই স্টেজের জন্য বা শিক্ষার যেই স্তরের জন্য গঠন করা হয়েছে সে অনুযায়ী নাম হয়েছে, এবং সেই কমিশনটার সভাপতি কে ছিল সেই সভাপতির নাম অনুযায়ী কিন্তু নামকরণগুলো করা হয়েছে। এই জন্য একটা পয়েন্ট রেখেছি আমরা অপর নাম। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম ছিল রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম ছিল কি মুদালিয়ার কমিশন, ভারতীয় শিক্ষা কমিশনের আরেকটা নাম ছিল কোঠারি কমিশন, ঠিক আছে। ভারতীয় শিক্ষা কমিশনের আরেকটা নাম কি ছিল? কোঠারি কমিশন। এবং জাতীয় শিক্ষানীতি NP 1986 নামেও আমরা জানি। দ্বিতীয়ত আমরা যদি ফোকাস বা প্রত্যেকটা কমিশন বা কোন কমিশনটি কোন স্পেসিফিক শিক্ষার স্তরকে গুরুত্ব দিয়ে গড়ে উঠেছে, যেমন আমরা দেখব যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন আমাদের মাধ্যমিক শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তারপরে যদি আমরা দেখি যে ভারতীয় শিক্ষা কমিশন এটা বা কোঠারি কমিশন দেখি, তাহলে প্রাক প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা অর্থাৎ শিক্ষার সমস্ত স্তরগুলোকে গুরুত্ব দিয়েছে আমাদের কোঠারি কমিশন। ঠিক তেমনি শিক্ষার সকল স্তরকে গুরুত্ব দিয়েছে জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে আমরা দেখব সভাপতি। আমরা দেখব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, মাধ্যমিক শিক্ষা কমিশনের হচ্ছে ডক্টর লক্ষণ সাহা মুদালিয়ার, তারপরে কোঠারি কমিশনের হচ্ছে দৌলত সিং কোঠারি। এবং এখানে তো এটা সভাপতি নয়, এখানে এই যে আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 এখানে সভাপতি হিসেবে আমরা পাইনি। এখানে আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, এই রাজীব গান্ধী MHRD মিনিস্টারের সঙ্গে কথা বলেই আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 সালে গঠিত হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীর নাম দিয়েছি। সম্পাদক যদি দেখি তাহলে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিল নির্মল কুমার সিদ্ধান্ত, তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশনার ছিল শ্রী অনাথনাথ বসু, কোঠারি কমিশনার ছিল JP নায়েক, ঠিক আছে। তারপরে যদি আমরা সদস্য দেখি, সদস্যর দিক থেকে দেখব যে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের 10জন টোটাল সদস্য ছিল, তার মধ্যে ছিল 7 জন ভারতীয় এবং 3 জন ছিল বিদেশি। বিদেশিদের নাম হচ্ছে ডাফ, মর্গ্যান, টিগার্ট। এগুলো এই জন্য দিয়েছি কারণ তোমাদেরকে বেশিরভাগ সময়ে বিদেশি সদস্যদের নাম দিয়ে MCQ কোশ্চেন আসে, এই জন্য নামগুলো এখানে উল্লেখ করেছে। তারপরে যদি আমরা দেখি যে মাধ্যমিক শিক্ষা কমিশনের টোটাল সদস্য ছিল 9 জন, তার মধ্যে 7 জন ছিল আমাদের ভারতীয়, 2 জন ছিল বিদেশি, এবং বিদেশিদের মধ্যে 2 জনকার নাম হচ্ছে জন ক্রিস্টি আর রাস্ট উইলিয়াম,
ঠিক আছে, এই দুজন ছিল আমাদের বিদেশি। এবং কোঠারি কমিশনের টোটাল 17 জন সদস্য ছিল, তার মধ্যে 10 জন ছিল ভারতীয়, 7 জন ছিল বিদেশি। ঠিক আছে, এখানে মনে থাকবে। তাহলে অপর নাম কি? ফোকাস, সভাপতি, সম্পাদক এবং সদস্য সংখ্যা আমরা জানলাম। পরের স্লাইডে আমরা জানবো যে এই যে কমিশনগুলো, এই কমিশনগুলোর রিপোর্টের পেজ সংখ্যা আমরা জানবো। এই যে পেজ, এটা পেজ মানে এটা রিপোর্ট, অর্থাৎ যে কমিশনটি, কোনো একটা কমিশন যখন তার রিপোর্ট পেশ করেছে তাহলে সেই রিপোর্টে কতটা পেজ রয়েছে সেই পেজ সংখ্যাটা আমাদের জানা জরুরি। কারণ অনেক সময় এমসিকিউতে কোঠারি কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন থেকে বিশেষ করে এই রিপোর্টের পেজ সংখ্যাটা চলে আসে। তাহলে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের পেজ সংখ্যা ছিল 747 পেজ, মাধ্যমিক শিক্ষা কমিশনের 311 পেজ, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের ছিল 692 পেজ। ঠিক আছে, তারপরে প্রত্যেকটা কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট কয়েকটা অধ্যায়ে বিভক্ত হয়েছে। যেমন আমরা দেখব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 18টি চ্যাপ্টারে বিভক্ত, মাধ্যমিক শিক্ষা কমিশন 16টি এবং জাতীয় শিক্ষানীতি 1986 12টি অধ্যায়ে বিভক্ত। কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের এখানে অধ্যায়কে গুরুত্ব দেওয়া হয়নি, অধ্যায়গুলোকে কয়েকটা ভাগ করা হয়েছে, কিন্তু এখানে সেটা বেশি গুরুত্বপূর্ণ না। এখানে দুটো কনসেপ্ট গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে টাস্ক ফোর্স, 12টি টাস্ক ফোর্সের কথা বলেছে এবং 7টি ওয়ার্কিং গ্রুপের কথা বলেছে। এই যে এইগুলো সম্পর্কে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা কিন্তু এই কোঠারি কমিশনের আগে যে ডিটেলস ভিডিওটা রয়েছে সেটা তোমরা দেখতে পারো ডিটেলসে জানার জন্য। এখানে শুধু আমরা জিস্টটুকু তুলে নিয়ে এসেছি যাতে যারা সেই আগের ভিডিওগুলো দেখেছে তাদের কাছে বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তারা এক জায়গায় পুরো ইনফরমেশনগুলো পেতে পারে। তারপরে আমরা শিরোনাম দেখব। শিরোনামের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে কোঠারি কমিশনের শিরোনাম এবং জাতীয় শিক্ষানীতি 1986 সালের যে শিরোনাম সেটা গুরুত্বপূর্ণ। দেখো যে কোঠারি কমিশনের শিরোনাম কী ছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা ও জাতীয় উন্নয়ন। এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা ও জাতীয় উন্নয়ন। তারপরে আমরা যদি 1986 সালে জাতীয় শিক্ষানীতি দেখি তাহলে এখানে বলেছে যে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এটা হচ্ছে আমাদের কোঠারি কমিশনের শিরোনাম, এটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 এর শিরোনাম। তারপরে শিক্ষার কাঠামো সম্পর্কে বিভিন্ন কমিশন বিভিন্ন কাঠামো বলেছে। যেরকম আমরা যদি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দেখি তাহলে 12+3 কথা বলেছে। তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন, এখানে এটা এই তিনটা যেরকম শিক্ষার কাঠামো বলা হয়েছে, পুরো শিক্ষার কাঠামো বলা হয়েছে, কিন্তু আমরা মাধ্যমিক শিক্ষা কমিশনের ক্ষেত্রে এখানে যে কাঠামোটা রাখা হয়েছে সেটা কেবলমাত্র মাধ্যমিক শিক্ষার জন্য রেখেছি। এখানে বলছি এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার কথা বলেছি, যে এখানে জুনিয়র সেকেন্ডারি বলেছে 3 বছর এবং হায়ার সেকেন্ডারি বলেছে আমাদের 4 বছর। 3 বছর জুনিয়র সেকেন্ডারি কি 6, 7, 8 অর্থাৎ 3টা ক্লাস 6, 7, 8 এবং হায়ার সেকেন্ডারি হচ্ছে 9, 10, 11, 12। এই কমিশনটা কে করেছে? এই কমিশনটা এই যে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী আমাদের মাধ্যমিক শিক্ষার কাঠামো হচ্ছে এইটা। ঠিক আছে, তারপরে ভারতীয় শিক্ষা কমিশন দেখব যে শিক্ষার কাঠামোর দিক থেকে 10+2+3+2 এর সুপারিশ করেছে এবং আমাদের জাতীয় শিক্ষানীতি 10+2+3 এই যে এইটা শিক্ষার কাঠামোটা সেটা সুপারিশ করেছে। অর্থাৎ 10 বছরের মাধ্যমিক শিক্ষা, 2 বছরের এইচএস এবং 3 বছরের গ্র্যাজুয়েশন। একইভাবে 10 বছরের মাধ্যমিক, 2 বছরের এইচএস, 3 বছরের গ্র্যাজুয়েশন এবং 2 বছরের এমএ। ঠিক আছে, তাহলে শিক্ষার কাঠামো আমরা দেখলাম। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় তোমরা মনে রাখবে। এই যে স্লাইডটা, এই স্লাইডটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি বাইরে আসছি। হয়েছে? চলো এবার আমরা পরের স্লাইডে চলে যাব। এইবার সবথেকে যে গুরুত্বপূর্ণ আমাদের এই কমিশনের সেই স্লাইডে আমরা চলে এসেছি। স্লাইডটা তোমরা স্ক্রিনশট করে নাও, আমি 2-4 সেকেন্ড বাইরে যাচ্ছি। হয়েছে? ঠিক আছে, তাহলে এবার আমরা সুপারিশগুলো আলোচনা করব। আমাদের কোন কমিশন কোন সুপারিশগুলো করেছে। দেখো প্রত্যেকটা ভিডিওতে আমরা বা প্রত্যেকটা লেকচারে কিন্তু আমরা এগুলো ডিটেলস আলোচনা করেছি। যখন আমরা রাধাকৃষ্ণন কমিশন আলোচনা করেছি বা মুদালিয়ার শিক্ষা কমিশন আলোচনা করেছি, কোঠারি কমিশন আলোচনা করেছি, আমরা এগুলো প্রত্যেকটা আমরা অলরেডি ডিটেলসে আলোচনা করেছি। এটা বারবার বলেছি। কারো যদি ডিটেলসে জানার প্রয়োজন হয় তোমরা আগের ভিডিওগুলোতে সার্চ করলে পেয়ে যাবে, বা তোমাদের জন্য আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা কমিশনের এখানে মূল যে সুপারিশগুলো সেই সুপারিশগুলো জানবো। তাহলে প্রথমে দেখো আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলো প্রথমে জানবো।
প্রথম হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। রাধাকৃষ্ণন কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এবং এটা 4টি স্তরে বিভক্ত। এখানে রয়েছে প্রাথমিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, কলেজ শিক্ষা, এরকম 4টি স্তরে বিভক্ত। এবং এই যে এর মূল কনসেপ্টটা হচ্ছে যে রুরাল এডুকেশনটাকে, মানে গ্রামের ছেলেমেয়েরা যাতে গ্রামে থেকেই তার জীবনের সমস্ত পড়াশোনা সে চালাতে পারে, এই কনসেপ্টটাকে সামনে রেখেই এখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কনসেপ্টটা গঠিত হয়েছে, যেটা রাধাকৃষ্ণন কমিশনে রাধাকৃষ্ণন সুপারিশ করেছে। এই কনসেপ্টটা আমরা এর আগেও পেয়েছি, যেরকম আমরা পেয়েছি রবীন্দ্রনাথের চিন্তাভাবনার মধ্যে, যে তিনি যে শান্তিনিকেতন বা শ্রীনিকেতনের কথা বলেছেন, সেখানেও কিন্তু শিক্ষা সত্র নামে তিনি একটা গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছে, যেখানে শিক্ষা সমস্ত স্তরের শিক্ষার কথা তিনি বলতে চেয়েছেন বা বলেছেন। ঠিক আছে, সেই কনসেপ্টটাকেই এখানে গুরুত্ব দিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কনসেপ্টটা দিয়েছে। এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য NCRHE অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন 1956 সালে একটা বোর্ড গঠন করা হয়, যাতে এই শিক্ষাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, তাহলে 1956 সাল এবং NCRHEর ফুল ফর্মটা তোমাদের কিন্তু জানা দরকার। তারপরে এখানে বলেছে অর্থবন্টন ও গুণগত শিক্ষা, অর্থাৎ ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে অর্থবন্টন এবং গুণগত শিক্ষার দায়িত্ব থাকবে ইউজিসির উপর। অর্থাৎ ইউজিসি প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজকে তার যেই সেই ইউনিভার্সিটি বা কলেজ কতটা অর্থ বন্টন করতে হবে, তাদের শিক্ষার গুণগত মান বজায় আছে কিনা, সেটা পুরোটা তদারকি করার দায়িত্ব ইউজিসির। যদি আমরা বর্তমান পরিস্থিতিতে দেখছি যে ইউজিসি এবং ন্যাক কাজ বন্টন করে নিয়েছে, ইউজিসি অর্থ বন্টন করে এবং যে কোয়ালিটি কন্ট্রোল অর্থাৎ গুণগত শিক্ষার যে বিষয়টা সেটা ন্যাক দেখে। ঠিক আছে, এই জন্য এখন দুটো আমাদের অটোনমাস বডি রয়েছে, যেগুলো আমাদের কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষাকে নিয়ন্ত্রণ করে। তারপরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে গুরুত্ব দিয়েছে। এবং এখানে যেটা ব্যতিক্রম ধর্মী দুটো সুপারিশ রয়েছে, যেটা অন্য কোনো কমিশনে দেয়নি, সেটা হচ্ছে এখানে ইউনিভার্সিটি স্টুডেন্টের মানে ম্যাক্সিমাম একটা ইউনিভার্সিটিতে কতজন স্টুডেন্ট থাকবে এবং একটা কলেজে কতজন স্টুডেন্ট থাকবে, এই রাধাকৃষ্ণন কমিশনে এটা কিন্তু বলা হয়েছে, যেই সুপারিশগুলো অন্য কোনো কমিশনে করা হয়নি। যেমন বলেছে যে বিশ্ববিদ্যালয় আমার শিক্ষার্থীদের সংখ্যা হবে 3000, অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে 3000 জনের বেশি স্টুডেন্ট হবে না, এবং একটা মহাবিদ্যালয় অর্থাৎ একটা কলেজে 500 জনের বেশি স্টুডেন্ট হবে না। ঠিক আছে, এই সুপারিশটা কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন করেছে। তারপরে এখানে কলেজ এবং ইউনিভার্সিটির টিচারদের ওয়ার্কিং ডেজ হবে 180 দিন, এবং এক্ষেত্রে কিন্তু পরীক্ষার দিনগুলোকে বাদ দিতে হবে। অর্থাৎ 365 দিনে যদি একটা বছর হয়, তাহলে তাদের 180 দিন তাদেরকে ক্লাসে করাতে হবে, 180 দিন তাদের কর্মদিবস থাকবে, এবং এর মধ্যে এক্সামের দিনগুলোকে বাদ দিতে হবে। তারপরে ইউনিভার্সিটি এবং কলেজের শিক্ষকদেরকে 4টি ভাগে ভাগ করেছে: প্রফেসর, রিডার, লেকচারার অ্যান্ড ইনস্ট্রাক্টর। ঠিক আছে, কলেজ এবং ইউনিভার্সিটির বর্তমানে যদি দেখি, যেরকম আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, এরকম করে যেরকম ভাগ রয়েছে, ঠিক তেমনি এই 1948 সালে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই টিচারদেরকে 4 ভাগে ভাগ করেছে: প্রফেসর, রিডার, লেকচারার আর ইনস্ট্রাক্টর। ঠিক আছে, তাহলে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলো দেখলাম। এখন আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনের সুপারিশগুলো দেখব। প্রথমত বলছে ইন্টারমিডিয়েট বন্ধ করে দিতে হবে। অর্থাৎ ইন্টারমিডিয়েট কোর্স ছিল একটা কলেজের কোর্স। 11-12 আগে কী হতো, আগে 11-12টা কলেজে গিয়ে পড়াশোনা করতে হতো, মাধ্যমিক পর্যন্ত স্কুলে ছিল। তো এখানে বলা হলো যে ক্লাস 11-12টা কলেজে না পড়িয়ে ক্লাস 12কে কলেজের সঙ্গে যুক্ত করে দিতে হবে, এবং ক্লাস 11কে যুক্ত করে দিতে হবে আমাদের স্কুলের সঙ্গে, এবং ইন্টারমিডিয়েট যে কোর্সটা ছিল সেটা বন্ধ করে দিতে হবে। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ হলো ইন্টারমিডিয়েট কোর্সটা বন্ধ, 12কে কলেজের সাথে এবং ক্লাস 11কে স্কুলের সাথে যোগ করে দিতে হবে। তারপরে এখানে বহুমুখী বিদ্যালয়ের কথা বলেছে, বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলের কথা বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এখানে বলেছে যে এমন কতগুলো বিদ্যালয় গঠন করতে হবে যেখানে জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা এবং ভোকেশনাল এডুকেশন একসঙ্গে শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে, বা তারা দুটো বিষয় পড়ার সুযোগ পাবে। তারা যেরকম জেনারেল এডুকেশনটা পড়বে, কারো যদি ইচ্ছা হয় সে ভোকেশনাল বা স্কিল ডেভেলপমেন্টের যে কোর্সগুলো, সেই কোর্সগুলোতে পড়তে পারে। তো এর যে দায়িত্ব, ভোকেশনাল এডুকেশনের দায়িত্ব ছিল AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যেটা 1945 সালে গঠন করা হয়। যেরকম আমাদের জেনারেল এডুকেশনের যে মেন বডি সেটা হচ্ছে ইউজিসি বা ন্যাক, যাই বলি না কেন আমরা ইউজিসিকে আমরা বিশেষ বডি বলে থাকি।
তো এক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশনের সবথেকে উচ্চ স্তরের বডি এপিক্স বডি হচ্ছে AICTE, যেটা 1945 সালে গঠন করা হয়েছে। তারপরে এই কমিশনের, মাধ্যমিক শিক্ষা কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার কাঠামো বা উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার পাঠ্যক্রম কেমন হবে। পাঠ্যক্রম বলতে গিয়ে দুটো বিষয়ের কথা বলছে এদেরকে কতগুলো বিষয় পড়াতে হবে যেগুলো সবার জন্য আবশ্যিক থাকবে, অর্থাৎ ভাষা, যেরকম আমরা বর্তমানে 11-12 ইংরেজি বাংলা কমন পড়ি, এবং ঐচ্ছিক কিছু বিষয় থাকবে। ঐচ্ছিক বিষয় বলতে স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী তারা যে কোনো 3টা বিষয় নিয়ে পড়তে পারবে। তো এক্ষেত্রে ঐচ্ছিক বিষয় সেগুলো যে বিষয়গুলো আমরা নিজেরা যে সাবজেক্টগুলো নির্বাচন করি, ঠিক আছে। তো ঐচ্ছিক বিষয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে সপ্তপ্রবাহ। কি সপ্তপ্রবাহ? এখানে গুরুত্বপূর্ণ একটা সুপারিশ হচ্ছে কি সপ্তপ্রবাহ। এখানে এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ, সপ্তপ্রবাহ। এখানে 7টা প্রবাহের কথা বলেছে বা 7টা স্ট্রিমের কথা বলেছে, যেখান থেকে যে কোনো স্টুডেন্ট 3টা সাবজেক্ট চুজ করতে পারে, ঠিক আছে। তো এই বিষয়, এই যে সপ্তপ্রবাহের মধ্যে প্রবাহগুলোর নাম কি ছিল? 1 নম্বর হচ্ছে মানবিক বিষয়, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য, কৃষি, চারুকলা এবং গৃহবিজ্ঞান। এই 7টা স্তর থাকবে। এখান থেকে স্টুডেন্টরা নিজের ইচ্ছা খুশি মতো 3টা সাবজেক্ট চুজ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই যে সপ্তপ্রবাহের কনসেপ্টটা, ঠিক আছে। তারপরে এই বহুমুখী বিদ্যালয়, তারপরে ইন্টারমিডিয়েট বন্ধ, এইগুলোই ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের খুব খুব গুরুত্বপূর্ণ কতগুলো সুপারিশ। তারপরে যদি আমরা দেখি ভারতীয় শিক্ষা কমিশনের যদি মূল সুপারিশগুলো আমরা দেখি, তাহলে এখানে মূল সুপারিশ হলো যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তিনি নার্সারি বিদ্যালয় আর কিন্ডারগার্টেনের কথা বলেছে। নার্সারি বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো তৈরি করতে হবে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য। ত্রিভাষা সূত্রের কথা বলেছে এখানে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে 3টি ভাষা জানতে হবে। যে এই ত্রিভাষা সূত্রের বলতে গিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কতগুলো অঞ্চল আছে যেগুলো আমাদের হিন্দিভাষী অঞ্চল আছে, কতগুলো অঞ্চল আছে বা কতগুলো রাজ্য আছে যেখানে হিন্দিতে মানুষ কথা বলে না বা তারা হিন্দিতে ইজি ফিল করে না। তাহলে অহিন্দি যারা অঞ্চল, অর্থাৎ যারা হিন্দি মাতৃভাষা যাদের নয়, তাহলে তাদের মাতৃভাষা একটা পড়তে হবে, তাদের হিন্দি পড়তে হবে এবং ইংরেজি পড়তে হবে। এবং যারা হিন্দি অঞ্চল বা যেই রাজ্যগুলোতে তাদের মাতৃভাষা হিন্দি, তাহলে তাদেরকে কী পড়তে হবে? তাদেরকে হিন্দি পড়তে হবে, ইংরেজি পড়তে হবে এবং আধুনিক ভারতীয় ভাষা পড়তে হবে একটা, অর্থাৎ যে কোনো একটা আমাদের আধুনিক ভারতীয় ভাষা। তাহলে এক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি যে সংস্কৃতকে এখানে অনেক জায়গায় অনুকরণ করা হয়েছে, সংস্কৃতকে, ঠিক আছে। তারপরে কোঠারি কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে বিদ্যালয় গুচ্ছ বা স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স। এটা বিদ্যালয় গুচ্ছই বলো, স্কুল জোটেও বলো বা স্কুল কমপ্লেক্স, একটা জায়গাকে বোঝায়। এখানে বোঝাতে গিয়ে কথাটা বলেছে যে এমন কতগুলো স্কুল জোট তৈরি হবে, অর্থাৎ একটা উচ্চ প্রাথমিক বিদ্যালয় থাকবে এবং চারপাশে তার কতগুলো নিম্ন প্রাথমিক বিদ্যালয় থাকবে, বা একটা মাধ্যমিক বিদ্যালয় থাকলো তার অনুষঙ্গ আরও পাশাপাশি যেই উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো থাকলো, এবং তার চারপাশে আমাদের নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলো থাকবে এবং প্রত্যেকটাই ইন্টার কানেক্টেড থাকবে, ঠিক আছে। তো এই বিষয়টাকে এখানে বিদ্যালয় গুচ্ছ বা স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স বলেছে। তারপরে প্রতিবেশী বিদ্যালয় প্রথা, এটা একটা কোঠারি কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ। এখানে বলেছে যে অঞ্চলে স্কুল রয়েছে, ধরে নাও যে স্কুলের চারপাশে 2-2.5 কিলোমিটারের মধ্যে যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু সেই স্কুলে ভর্তি হওয়ার বাধ্যতামূলক তারা সুযোগ পাবে। এরকম না যে বাইরে ছেলে মেয়েগুলো এসে ওই স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে আর পাশের ছেলে মেয়েগুলো ভর্তি হতে পারছে না। এটাকে প্রতিবেশী স্কুল প্রথা বলে, যেটা কোঠারি কমিশন সুপারিশ করেছে। তারপরে কমন স্কুলের সুপারিশ করেছে, বলছে এমন কতগুলো স্কুল গঠন করতে হবে যেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট তার জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে সবাই একই ধরনের শিক্ষা পাবে, একই স্কুলে তারা পড়াশোনার সুযোগ পাবে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা যদি আমরা সুপারিশ দেখি কোঠারি কমিশনের, তাহলে প্রথমটা হচ্ছে যে ত্রিভাষা সূত্রের কথা বলেছে, তারপরে বিদ্যালয় গুচ্ছ, স্কুল জোট, স্কুল কমপ্লেক্সের কথা বলেছে, প্রতিবেশী বিদ্যালয় প্রথার কথা বলেছে, কমন স্কুলের কথা বলেছে, ঠিক আছে। তো এই ছিল মূল একদম আলোচনা কোঠারি কমিশন থেকে। তারপরে আমরা দেখে নেব আমাদের জাতীয় শিক্ষানীতি 1986 সালের মূল যে ইগুলো আছে, কমিশন সুপারিশগুলো আছে। তাহলে দেখো, প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এখানে ECC আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের কথা বলেছে, অর্থাৎ প্রাক প্রাথমিক স্টুডেন্ট যারা, ছোটো বাচ্চারা যারা, তাদের এই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের শিক্ষা এবং তাদের যে অপুষ্টিজনিত সমস্যা সেগুলো দূর করার জন্য ECC কর্মসূচিতে কাজ করবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ
এখানে যদি আমরা সুপারিশ দেখি আমাদের জাতীয় শিক্ষানীতি, তাহলে সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড একটা কর্মসূচি, যে কর্মসূচির জন্য বা যেই কর্মসূচি প্রত্যেকটা বিদ্যালয়ে দুটো বড় বড় ঘর, দুজন শিক্ষকদের মধ্যে অবশ্যই একজন মহিলা, তাদের পানীয় জল, তাদের শৌচালয়, এই বিষয়গুলো প্রোভাইড করবে। তারপরে মিড ডে মিল, অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয়ে একটা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকবে, ছেলেমেয়েরা যাতে সারাদিন মানে খালি পেটে পড়াশোনা না করে, তাদের পুষ্টির জন্য তাদের একটা খাবার ব্যবস্থা দিনে একবার। তারপরে মিনিমাম লেভেল অফ লার্নিং, অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়ে মিনিমাম একটা কোয়ালিটিফুল এডুকেশন পাবে, যেটাকে MLL বলা হয়, এটাকে শর্ট ফর্ম MLL বলা হয়, MLL, মিনিমাম লেভেল অফ লার্নিং। তারপরে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে বলেছে ভিলেজ এডুকেশন কমিটি, যেটাকে বলা হচ্ছে VEC, ভিলেজ এডুকেশন কমিটি কি বলছে, মাধ্যমিক শিক্ষা যে স্কুলে বা যে অঞ্চলে যে স্কুলটি রয়েছে সেখানকার যে পাশাপাশি গ্রামগুলো, সেই গ্রামগুলোর মানুষগুলোকে একত্রিত করে একটা কমিটি গঠন করতে হবে এবং তাদের অনুকরণে বা তাদের পরামর্শ নিয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠ্যক্রম এবং পড়াশোনা চালাতে হবে, যেটাকে বলা হচ্ছে ভিলেজ এডুকেশন কমিটি। এবং মডেল স্কুলের কনসেপ্ট দিয়েছে আমাদের জাতীয় শিক্ষানীতি। এই মডেল স্কুলের কনসেপ্ট দিতে গিয়ে বলেছে যে এমন কতগুলি আমাদেরকে মাধ্যমিক স্তরে স্কুল রাখতে হবে, যে ক্ষেত্রে এক একটা জেলায় এমন একটা করে স্কুল রাখতে হবে যে স্কুলগুলোকে অনুকরণ করে বাকি স্কুলগুলো চলবে, এই জন্যকে বলা হচ্ছে মডেল স্কুল। তারপরে এখানে গুরুত্বপূর্ণ একটা সুপারিশ হচ্ছে নবোদয় বিদ্যালয়, অর্থাৎ এই কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে কি নবোদয় বিদ্যালয়। এই যে নবোদয় বিদ্যালয় কি বলছে, যে গ্রামের যেসব ছেলেমেয়েরা খুবই মেরিটোরিয়াস অর্থাৎ খুবই মেধাবী, তাদের জন্য নবোদয় বিদ্যালয় গঠন করতে হবে এবং এই নবোদয় বিদ্যালয়ের দায়িত্বে থাকবে আমাদের কেন্দ্রীয় সরকার, ঠিক আছে, অর্থাৎ CBSEর কথা বলেছে। তারপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুপারিশ করেছে অটোনমাস কলেজ বা স্বশাসিত কলেজের কথা বলেছে। অটোনমাস কলেজ বা স্বশাসিত কলেজ অর্থাৎ এমন কতগুলো কলেজ থাকবে যারা নিজেরাই নিজেকে শাসন করবে, যে সেই কারণে এদেরকে স্বশাসিত কলেজ বলে। অর্থাৎ এদের ক্রাইটেরিয়া আছে যে এরা 5 বছর নিজের পাঠ্যক্রম নিজে তৈরি করতে পারবে, এরা ভর্তির যে নিয়ম তারা নিজেরা ঠিক করতে পারবে, কখন পরীক্ষা হবে সেটাও তারা নিজেরা ঠিক করতে পারবে, কীভাবে পরীক্ষা নেবে তারা কিন্তু নিজেরা ঠিক করতে পারবে। তাহলে এখানে এই কলেজগুলোকে অটোনমাস কলেজ, তাহলে অটোনমাস কলেজ বা স্বশাসিত কলেজের যে কনসেপ্টটা বা সুপারিশ সেটা দিয়েছে আমাদের জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে এই যে আমাদের জাতীয় শিক্ষানীতি এর একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হচ্ছে চাকরি থেকে ডিগ্রি বিচ্ছিন্নকরণ, অর্থাৎ শিক্ষার্থীদের দক্ষতার উপর গুরুত্ব দিয়ে তাদেরকে জব দিতে হবে, তাদের সার্টিফিকেটের উপর গুরুত্ব না দিয়ে তাদের দক্ষতার উপর গুরুত্ব দিতে হবে। এখানে আরও অনেকগুলো সুপারিশ রয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে এই সুপারিশগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো তোমাদেরকে বারবার রিপিট করতে হবে এবং এই যে তোমাদের কোশ্চেনগুলো বারবার কিন্তু এই জায়গাগুলো থেকে রিপিটেড কোশ্চেন হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মূল আজকে আলোচনা। এরপরে আমরা পরের অধ্যায়ের আলোচনা শুরু করব। আর আমি দেখছি যে তোমরা ভিডিওগুলো দেখছো, কিন্তু আমি কারোর কমেন্ট পাচ্ছি না, ভালো লাগছে খারাপ লাগছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা এক্ষুনি তোমরা লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে, তোমরা এখনও শেয়ার করো, কারণ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও, তোমাদের কিন্তু 2টা অধ্যায় একসঙ্গে কমপ্লিট, 3টা কমিশন, একটা জাতীয় শিক্ষানীতি একসঙ্গে কমপ্লিট। তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো এবং তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই আমরা নতুন ভিডিও দিব তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এরপরে আমরা দেখা হবে আবার একটা নতুন লেকচার নিয়ে, একটা নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।